দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি একেবারে পশুর নদীর পাড়ে, যেখানে দেখছেন অসংখ্য জাহাজ দেখা যাচ্ছে, লাইটারিং জাহাজ। এখানে বিদেশি জাহাজগুলো এসে ভিড়ে এখানে। এই জায়গাটি নদীর এখনো কিন্তু নাব্যতা দিন দিন কমছে, এবং সবচেয়ে যে জিনিসটা আমাদের কাছে আহ, আশঙ্কাজনক মনে হচ্ছে যে এখানে যে সংরক্ষণের অভাবে এই জায়গাগুলো কিন্তু দিন দিন নাব্যতা শুধু হারাচ্ছে না তা না, এখানে একটা অব্যবস্থাপনা বিরাজ করছে। বন্দর কর্তৃপক্ষ সহ অন্য যারা আছেন তারা আশা করি এই বিষয়গুলো নিয়ে ভাবছেন, এবং আমরা চাই যে এই বন্দরটিকে আরো আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ করার জন্য যা যা করণীয় সেটি আপনারা উদ্যোগ নেবেন। পাশাপাশি এই যে যে লাইটারিং জাহাজগুলো আছে, এতে যাতে বিদেশি জাহাজ চলাচলে যাতে কোনো বাধা সৃষ্টি না হয় চ্যানেলের, কারণ এই জায়গাটি অতিক্রম করেই কিন্তু মোংলা বন্দরের জেটিতে যাওয়া লাগে। তো লাইটারিং জাহাজগুলোকে যেভাবে রাখা হয়েছে তাতে মনে হচ্ছে যে খুব কম জায়গায় আছে আপনার বিদেশি জাহাজের জন্য যে ড্রাফট দরকার, যে গভীরতা দরকার, সেই গভীরতা কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায় না। এখন যদিও ভাটার সময়, তারপরেও জোয়ারের সময় এখান থেকে আসলে হয়তো আরো 2-4 মিটার পানি বৃদ্ধি পেতে পারে, কিন্তু তারপরেও পর্যাপ্ত নাব্যতা ধরে রাখার জন্য এখানে সারা বছর ড্রেজিং ব্যবস্থা চালু রাখা দরকার। পাশাপাশি আমরা মোংলার ওপারে যে লাউডব, তারপরে আপনার বাজুয়া লাউডব যে অঞ্চলটা ওখানে আছে, ওখানে কিন্তু আরেকটা কৃষি কেন্দ্র আমাদের গড়ে উঠেছে। আপনারা জানেন সারা বছর আমাদের বাংলাদেশে যে বিভিন্ন রকম সবজি এখানে উৎপাদন হয়, তার মধ্যে প্রধানতম একটি জিনিস হচ্ছে এখানকার তরমুজ কিন্তু খুব বিখ্যাত। এখান থেকে খুব কম মূল্যে বড় বড় তরমুজ, খুব সুমিষ্ট লাল তরমুজ এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে যায়। এই জায়গাটা তরমুজ চাষের জন্য অনেক উপযোগী। কিন্তু এখানে দেখেন এই মোংলা বন্দরের ভেতরের অসংখ্য হেক্টর হেক্টর জমি এখানে পড়ে আছে অব্যবহৃত। মানে এখানে কৃষি, বিশেষ করে এখানে একটা লিজ দিলে এখানকার কিন্তু মানুষ এখান থেকে ফসল উৎপাদন করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে। যেটি আমাদের অনেক সরকার প্রধানরা বলেছেন যে যে দেশের 1 ইঞ্চি জায়গায় যেন অনাবাদি না থাকে। সেখানে দেখছি যে আমরা এখানে মোংলা বন্দরের ভেতরে এই পোর্ট এরিয়ার ঠিক পশ্চিম পাশে, মানে আপনার মোংলা নদীর পশ্চিম পাশে আর পশুর নদীর পূর্ব পাশে যেই জায়গাটি, এখানে অসংখ্য ভূমি এখানে পড়ে আছে অনাবাদি। এখানে যে গাছপালাগুলো আছে সেগুলো খুব একটা ফলনশীল গাছ পাওয়া যায় কম, বা এর থেকে যা পাওয়া যায় সেগুলো জনগণের কাজে লাগে বলে মনে হয় না। এখানকার যারা স্টাফরা আছে বা তারাই খেয়ে ফেলে। কিন্তু এই জায়গাগুলো যদি সঠিকভাবে লিজ দিয়ে বিধি বন্টন করে যদি চাষের আওতায় আনা যায়, ছোট ছোট ফার্ম করা যায়, কৃষিক্ষেত্র করা যায়, এখান থেকে উৎপাদনশীল খাত থেকে কিন্তু কোটি কোটি টাকা আয় করা সম্ভব। কারণ আমাদের এই মাটি সোনাফলা মাটি, সোনার চেয়ে দামি এই মাটিকে আমরা যদি কাজে লাগাতে না পারি, আমাদের 18 কোটি মানুষের 36 কোটি হাত, আমাদের 18 কোটি পেট, আমরা কি দিয়ে এই 18 কোটি মুখ ভরাবো? আমাদের তো উচিত এই সরকারি দপ্তরগুলোর মধ্যে যে জায়গাগুলো অব্যবহৃত পড়ে আছে বছরের পর বছর, এরকম অনেক দপ্তর আছে, শুধু মোংলা বন্দর না, সারা বাংলাদেশের প্রতিটা সরকারি দপ্তরের মধ্যে অনাবাদি অনেক জমি পড়ে থাকে, সেগুলোকে কেন ব্যবস্থাপনার আওতায় নেওয়া হয় না? এবার আমরা বলতে চাই যে এখানে আমাদের বন্দর ব্যবস্থাপনার মধ্যে এখানে যে আধুনিকায়নের প্রয়োজন সেটি তো করবেনই। পাশাপাশি এই যে এখানে দেখেন আমাদের যে এই সুন্দরবন ওপারে, কিন্তু ওখানে সুন্দরবন না, সুন্দরবনটা আরো পূর্ব দিকে গেলে, এখান থেকে আরো পূর্ব দিকে গেলে সুন্দরবন, এখান থেকে ঠিক 3 থেকে 4 কিলোমিটার গেলেই সুন্দরবন। এই পশুর নদী থেকে 3 থেকে 4 কিলোমিটার গেলেই সুন্দরবন। কিন্তু এইখানে যাওয়ার জন্য, পরিবহনের জন্য আমরা যে অব্যবস্থাপনাগুলো ওখানে দেখলাম, অনেকটা ঝুঁকিপূর্ণ বলতে গেলে। কেউ ডেকে তুলতেছে, ঠিক সেই যে বোটগুলোতে যাচ্ছে, যাতায়াত করছে লোকজন, সেগুলো অনেকটা সেকেলে আজ থেকে 50 বছর আগে যেরকম ছিল সেরকমই, শুধু একটা ইঞ্জিন লাগানো হয়েছে। কিন্তু এখানে আরো আধুনিক সুযোগ সুবিধা বহুল পর্যটনের জন্য যে বোটগুলো এখানে আনার দরকার ছিল, নিরাপত্তার দরকার ছিল, তারপর এখানে আধুনিক যে ব্যবস্থাপনা দরকার ছিল, এখানে কিন্তু ইকো পার্ক করা যায়। দেখেন কি সুন্দর জায়গা, নদীর পাড়ে যে বাতাসে মন ভরে যাচ্ছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে এই যে আপনার পশুর নদীর বাতাস, এই বাতাসে কিন্তু প্রাণ জুড়িয়ে যাচ্ছে। অথচ এই জায়গাটিতে পর্যটন কেন্দ্র গড়ে উঠলে, এখানে যদি টুরিস্টদের কেন্দ্র গড়ে তোলা দিচ্ছে, যেহেতু এখানে ব্যবস্থাপনা করে, এখান থেকে কিন্তু বছরে কোটি কোটি টাকা রাজস্ব আয় করা সম্ভব ছিল। কিন্তু এই ব্যবস্থাপনাগুলো কে করবে? কেন করা হচ্ছে না? বা এটা যারা করতে পারছেন না, তারা ইচ্ছা করলে তো অন্য অন্য ডিপার্টমেন্টে যারা সব বেসরকারি পর্যায়ে আছে তাদের কাছে দায়িত্ব ছেড়ে দিতে পারেন, তাহলে কিন্তু তারা কাজটা করতে পারে। তা না করে এইভাবে অরক্ষিত ভাবে অব্যবস্থাপনার মধ্যে আমরা দেশটাকে ফেলে রাখছি, আমাদের আবাদি জমিগুলো কাজে লাগাচ্ছি না, অনাবাদি হিসাবে পড়ে আছে। আর আমাদের
জনগণ না খেয়ে মরছে, আমাদের দিন দিন বেকার সমস্যা বাড়ছে, কোটি কোটি বেকার, আমাদের আমাদের প্রতি বছর লাখ লাখ ছেলে মেয়েরা পাশ করে করে বেকার বসে আছে। তাদেরকে যদি এই জায়গাগুলো সমন্বিত প্রকল্পের অধীনে তাদেরকে যদি লিজ দেওয়া হতো, তাদেরকে যদি এই জায়গাগুলো বরাদ্দ দেওয়া হতো, তারা কিন্তু তাদের মেধা শ্রম খাটিয়ে এখান থেকে সোনার ফসল ফলাতে পারত। অনেক রকমের ফসল, যে মাটিতে যে ফসল ভালো ফলে সেই মাটিতে সেই ফসলের চাষ করে তারা স্বাবলম্বী হতে পারত। শুধু চাকরি পাওয়ার জন্য, চাকর হওয়ার জন্যই তো আমরা জন্ম নেইনি। আমাদের পূর্বপুরুষরা কিন্তু চাকর ছিল না, তারা এই শ্রম, এই মাটির সাথে তাদের সখ্য ছিল, এই মাটিতে শ্রম দিয়ে তারা আয় উৎপাদন করতো এবং তারা স্বাবলম্বী ছিল। কিন্তু আমরা এই মাটিকে ছেড়ে দিয়ে আমরা শুধু চাকর হওয়ার জন্য লেখাপড়া শিখি। আমাদের জ্ঞানকে, মেধাকে এই মাটিতে যদি আমরা কাজে লাগাই এবং এখানে যদি আমরা উৎপাদনশীল ভাবে আমরা এখানে বন্টন করে নিয়ে সেইভাবে আত্মনিয়োগ করি, আমাদের দেশটা কিন্তু অনেক উন্নত হতে পারে। আমাদের কৃষি নির্ভর অর্থনীতি আরো শক্তিশালী হতে পারে। এটা নিয়ে যারা ভাবছেন, আমি জানি না তারা কি ভাবছেন, কিন্তু আমি মনে প্রাণে এটা নিয়ে দীর্ঘদিন থেকে গবেষণা করছি, দীর্ঘদিন থেকে ভাবছি যে কেন এই কাজগুলো করা হচ্ছে না, কেন এই কাজগুলোর ব্যাপারে অবহেলা করা হচ্ছে। যারা এখানে মন্ত্রণালয়ের দায়িত্ব থাকেন তারা কি এগুলো বোঝেন না, না করেন না? অনেক সচিবরা থাকেন শিক্ষিত, উচ্চ শিক্ষিত, মন্ত্রীরা বা এমপিরা আমরা বুঝলাম যে অনেক কম শিক্ষিত লোকরাও বা রাজনৈতিক টিকেটে জনসমর্থন নিয়ে বা কোনো না কোনো ভাবে তারা এমপি হয়ে মন্ত্রী হয়ে যান। তাদের মাথায় এগুলো না থাকতে পারে, কিন্তু সচিব যারা হয় তারা তো উচ্চ শিক্ষিত। তারা এগুলো প্ল্যান হিসাবে তৈরি করতে পারেন না কেন? তারা এগুলো কেন বন্টনের ব্যবস্থা করেন না? এই অব্যবস্থাপনার কারণে আমরা আর কতকাল পিছিয়ে থাকবো? এই রাষ্ট্রের এই মাটি সোনার চেয়ে খাঁটি, এই মাটিকে কেন আমরা কাজে লাগাচ্ছি না? এই অব্যবস্থাপনা আমরা কেন গড়ে রাখবো? এসব জায়গায় পর্যটন কেন্দ্র গড়ে উঠছে না, এসব জায়গায় কৃষি খামার গড়ে উঠছে না, এসব জায়গায় লিজ দেওয়া হচ্ছে না, এসব কার্যকরী অর্থকরী ফসল গড়ে উৎপাদনের কোনো ব্যবস্থা হচ্ছে না কেন? কোথায় বাধা? ভাই, দেশটা তো আমাদের। ৩০ লক্ষ শহীদের রক্তের জীবনের বিনিময়ে, ৩ লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়ে যে দেশটি আমরা পেয়েছি, এই মাটি তো আমাদের অতি উচ্চ মূল্যে দাম দিয়ে কেনা, সোনার চেয়ে দামি আমাদের কাছে এই মাটি। তাহলে এই মাটিকে আমরা এইভাবে আর অভাবিত রেখে আমরা আমাদের ভাগ্যের দোষ দিব, আমরা অন্যকে দোষ দিব এবং রাজনৈতিক কোন্দলে মেতে থাকবো কেন? কেন আমরা ঐক্যমতে পৌঁছাতে পারি না? কেন এই রাজনৈতিক কোন্দলের কারণে আমরা এইভাবে দ্বিধা বিভক্ত হব? কেন দেশটাকে একটা অশান্তির দেশে, পৃথিবীর কাছে খুব ঘৃণিত জাতি হিসাবে আমরা পরিচিত হব? এটা কাম্য নয়। আশা করি আপনারা এই বিষয়গুলো নিয়ে ভাববেন। দয়া করে এই ভেদাভেদ ভুলে মতৈক্যের ভিত্তিতে এই সোনার বাংলাকে সোনায় ভরে তুলুন। সবাই মিলে আসুন আমরা এই দেশটিকে গড়ে তুলি। দেশকে ভালোবাসুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।